একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন 20 তারিখ সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোমটার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়।
নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। উত্তর পূর্ব পর্ষদ বা এনএসির বৈঠকে পৌরোহিত করতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এনএসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্ব পর্ষদের 72তম প্লেনারি সেশনে যোগ দিতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এনএসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানেন যে এনএসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্লেনারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। এই বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। কেন্দ্রীয় ডোনার মন্ত্রক থেকে প্রাপ্ত অর্থরাশির বিস্তারিত রিপোর্ট তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়নের স্বার্থে নতুন কিছু প্রস্তাব পেশ করা হবে বৈঠকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। What we have received from the donor ministry, so that will tell that what we have made, everything is okay. রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে একটি ব্রিফিং করবেন। 17 কিলোমিটার রয়েছে এবং এর প্রায় 27 কিলোমিটার অংশে এখনো দেওয়া হয়নি কাঁটা তারের বেড়া। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এ রাজ্যের উন্মুক্ত সীমান্তর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবে ত্রিপুরা। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় উত্তর পূর্ব পর্ষদের 72তম প্লেনারি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত আগস্ট মাসে, কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায় বিধ্বংসী বন্যার কারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুর প্রায় 12:30 নাগাদ দক্ষিণ জেলার সাবরুম সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি হেলিকপ্টারকে আকাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সাবরুমের মৈত্রী সেতুর কাছাকাছি এলাকায় এসে হেলিকপ্টারটি পুনরায় বাংলাদেশ নিয়েছে এলাকার প্রত্যক্ষদর্শীরা। সীমান্ত এলাকার মানুষের মধ্যে চাপা উত্তেজনা ও ভীতির সঞ্চার হয়েছে। ত্রিপুরার সীমান্ত এলাকায় হেলিকপ্টারের আনাগোনা বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ কিনা এবং তা নিয়ে রীতিমতো হয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। সম্প্রতি মুম্বাই সফরের সময় আম্বানিদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুকেশ আম্বানি এবং তাঁর পুত্রের সঙ্গে বৈঠক হয়েছে প্রায় 50 মিনিট। এদিন জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরায় বাঁশ, আগর, পর্যটন, আইটি ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তারা প্রজেক্ট নিয়ে আসলে বেকার সমস্যা সমাধানে উপকৃত হবে রাজ্য বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে আমাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে একজন ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। পুলিশের হাতে আটক নাইজেরিয়ান ব্যক্তি ও মানব পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে মঙ্গলবার তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
বাংলাদেশের বর্তমান অস্থির পরিবেশে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযান থাকা সত্ত্বেও অন্যান্য বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। এছাড়া সীমান্তে পাচার বাণিজ্য ঠেকাতেও হিমশিম খেতে হচ্ছে সীমান্ত পুলিশকে। মধুপুরের সীমান্ত এলাকায় আটক ব্যক্তিদের মধ্যে সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে। বিরুদ্ধে নাইজেরিয়া টাউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটা হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউট আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাশে যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। এখনকার মতো সংবাদ নিয়ে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ, পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম। কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি, সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। অনুষ্ঠানের জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম। কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই,
তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণমন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে টিআইটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে কথাবার্তা। এছাড়া রাজ্যে একটি মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে আলোচনা। মঙ্গলবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটি নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য এবার টিআইটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চলছে আলোচনা। মঙ্গলবার টিআইটির নবনির্মিত প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেননা আমাদের এই টিআইটি ইউনিভার্সিটি হবে, কেন যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই তা। এবং ইউ শুড টেক দ্য লিড, যেহেতু এটা আমাদের নিজেদের এনআইটি আছে, কিন্তু এটা হতেই পারে। আমরা নিশ্চয়ই কথাবার্তা বলবো। আমি এখানে উইমেন ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা ভাবনা করছি, উইমেন কলেজ, জেনারেল কলেজ, সেখানেও উইমেন ইউনিভার্সিটি। আমরা ভালো সদিচ্ছা যদি থাকে আর ভালো চিন্তা থাকে তো না হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে আগামী দিন আবার বলি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নিশ্চয়ই করবো। আমরা রাজ্যের 19টি টিআইটির আধুনিকীকরণের জন্য টাটা টেকনোলজির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ক্ষেত্রে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী। এছাড়া টিআই থেকে প্রতি বছর 5,000 ছাত্রকে গ্রহণ করবে টাটা গোষ্ঠী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা টেকনোলজির সাথে আমরা মৌ করলাম। সেই মৌতে এই যে আছে আইটিআই, তাকে মডার্নাইজ করে আগের যে মেকানিক্যাল সিস্টেমে সমস্ত ওইখানকার ট্রেনিং দেওয়া হতো, এখন কম্পিউটার বেসড সমস্ত যে টেকনোলজি মেশিনারি সেগুলো বেরিয়ে এসছে এখানে। 3D প্রিন্টিং থেকে আরম্ভ করে এভরিথিং মডার্নাইজ সমস্ত টেকনোলজি। ওনারা বলছেন যে আমরা প্রায় অ্যাবাউট 700 করোড় এখানে সেই অর্থ বিনিয়োগ করবেন। আমাদের ত্রিপুরা সরকারও আমরা করব। তাতে করে এখন যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন সেখানে যাওয়ার ওদের ইচ্ছে হবে। শুধু তাই নয়, প্রতি বছর 5000 স্টুডেন্ট ওখান থেকে বেরোবে এবং 100% মৌয়ের সাথে লেখা আছে তাদেরকে অ্যাবজর্পশন তারা করবে। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বাইরেও তারা অ্যাবজর্ব করবে। কারিগরি শিক্ষার প্রসারে বর্তমানে রাজ্যে রয়েছে একটি ট্রিপল আইটি, রয়েছে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউশন।
এছাড়া স্টার্ট আপের উপর প্রশিক্ষণ রয়েছে আইটি ভবন। ত্রিপুরাতে বর্তমানে শান্তি প্রতিস্থাপিত হওয়ার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোভিড মহামারী চলে গেলেও বিনামূল্যে 81 কোটি নিয়ে প্রশ্ন তুলল ভারতের সর্বোচ্চ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রি ভিজ? কেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না? এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল ভারতের সর্বোচ্চ আদালত। কোভিড মহামারী চলাকালীন খাদ্য সুরক্ষা আইনের আওতায় অভাবী নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মহামারী পরিস্থিতি না থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন। লোকসভা ভোটের আগে এই বিষয়টিকে তাদের প্রচারেও সামিল করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের 81 কোটি জনগণকে বিনামূল্যে বা ভর্তুকি দেওয়া মূল্যে দেওয়া হচ্ছে রেশন। কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ বলে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। এর পরিবর্তে কাজের সুযোগ তৈরি এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজনের সর্বোচ্চ আদালত 2020 সালে কোভিড মহামারী চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই শুনানির সময় এই মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আদালত জানতে চায়, বর্তমানে কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে? 81 কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন বলে সর্বোচ্চ আদালতকে জানান কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট। সংখ্যাটা শুনে বিস্মিত হন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহন। তার মানে শুধুমাত্র করদাতারাই বাদ পড়েছেন। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ? কেন আমরা তাদের কাজের সুযোগ, কর্মসংস্থান এবং সক্ষমতা তৈরির চেষ্টা করছি না বলে মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের মামলার একটি বিশদ শুনানির প্রয়োজন বলে মন্তব্য করে 8 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুধবার থেকে শুরু হবে পাস ইস্যু। পাসের জন্য লাগবে না কোনো অর্থ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে 14 ডিসেম্বর বিকেল 4:30 থেকে 5টার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগে আসলে আগে বসার অনুষ্ঠানে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানে 50,000-এরও বেশি দর্শক উপস্থিত অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা যারা পাস নেন প্রত্যেকে, আমি সবার কাছে আহ্বান জানাবো, 4টা থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কারণ পাস যারা পাবেন, যেহেতু ফার্স্ট সার্ভিস, যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএ যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। আগরতলা শহর সহ আশপাশের এলাকায় মশার উৎপাত বৃদ্ধির কারণ ও প্রতিকারের উপায় এবং অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে মঙ্গলবার পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় ও শারদ সম্মান দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা দেওয়া সহ পৌর নিগমের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার উদ্দেশ্যে নিগমের কাউন্সিল অন্যান্য আলোচনার পাশাপাশি পৌর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড ভিত্তিক কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মেয়র। এজেন্ডায় হচ্ছে শারদ সম্মাননা প্রদান করার ক্ষেত্রে আমাদের আজকে ডেট ফিক্স করা হবে। আপনারা জানেন আমাদের আগরতলা পৌর নিগমতে প্রতি বছরই যারা আগরতলা শহরে 11টা ওয়ার্ডের মধ্যে যারা ভালো ভালো কিছু করেন বিভিন্ন বিষয়ের উপরে আমরা পুরস্কৃত করা হয়, শারদ সম্মান প্রদর্শন করা। তো এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করবো, খুব সম্ভবত 30শে ডিসেম্বরের আগে আমরা কোনো একটা ডেট ঠিক করে আজকে আমরা জানিয়ে দেবো কবে শারদ সম্মাননা দেওয়া হবে। বন বিভাগের চূড়ান্ত গাফিলতির খেসারত দিতে হচ্ছে বিশালগড় রাউতখলা এলাকার সাধারণ মানুষকে। সোমবার গভীর রাতে বানরের উৎপাতে রানী সাহার ঘরের সমস্ত জিনিসপত্র ও খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে, এমনকি একবেলার খাওয়া পর্যন্ত ঘরে ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। শিবজলার অভয়ারণ্যের পশুদের সঠিক পরিমাণে খাওয়া না দেওয়ার ফলে খাদ্য সংস্থানের জন্যই জঙ্গলের পশুরা প্রতিদিন আশপাশের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কিছুদিন আগেও বিশ্রামগঞ্জ সহ অন্যান্য এলাকায় বেশ কয়েকটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল, তখনও এলাকাবাসী সিপাহীজলা অভয়ারণ্যের আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। জঙ্গলের পশুরা প্রতিদিন এভাবে বিশালগড় রাউতখলা এলাকায় ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করার ফলে সে কারণে সাহা সহ অন্যান্যরা অতিষ্ঠ হয়ে বন দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন। ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না, বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে। অত্যাচার আমি রান্না, বানরের অত্যাচারে আমরা অতৃষ্ট আছি। কি মনে হয় কি কারণে বানরে এই উপদ্রব চলছে আপনাদের এলাকায়? হয়তো বা সিপাহীজলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানে এটা হচ্ছে না, যার দরুন বাড়ি ঘরে এসে ওরা অত্যাচার করছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে খবরে। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে আমাদের। মানবাধিকার কমিশন বা মহিলা কমিশনে আস্থা আছে মানুষের মধ্যে, এক্ষেত্রে আস্থা বজায় রাখতে হবে আমাদের। কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে বলে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার কাছে মানবাধিকার কমিশন থেকে প্রচুর ফাইল আসে, মহিলা কমিশন নিয়েও আস্থা আছে মানুষের মধ্যে, আস্থা বজায় রাখতে হবে আমাদের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন, এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান, অনেক ফাইন অনেকে করেন, তো রিকমেন্ডেশন করে পাঠান। তার একটা বিশাল দেখা, এটাতে কিন্তু একটু ভয় থাকে। এখানে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানও আছেন, আবার আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসনও আছেন। মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয়। একটা কিন্তু জিনিস আছে যে না, মহিলা কমিশনের কথায় কথায় বুঝুক আর না বুঝুক, মহিলা কমিশনে কিন্তু চলে যাব। তো এই যে বিষয়, এটাও খুব ভালো যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, যে আমার যে রাইটস সেটা যেহেতু কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে, তার জন্য হিউম্যান রাইটস কমিশন সেটা থাকা দরকার। কোর্ট আছে, তো এই বিষয়গুলো আমাদের যাতে আমাদের রাইটসগুলো ঠিকভাবে পালিত হয়, এটা আমাদের। 2024 সালের 1 জুলাই নতুন যে 3টি ফৌজদারি আইন লাগু করা হয়েছে তা মানবাধিকারকেই রক্ষা করে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগে 1 জুলাই 2024 যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমূল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। 1948 সালে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। 1950 সাল থেকে তা পালন করা শুরু হয় ভারতে। দেশের প্রতিটি রাজ্যে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য সর্বোচ্চ আদালতে নির্দেশ থাকলেও ত্রিপুরার মানবাধিকার কমিশন স্থাপিত হয় 2016 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায় শতপ্রণোদিত মামলা গ্রহণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাজ্য মানবাধিকার কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার বাঁশকরল শারীরিক স্থূলতা কমাচ্ছেন বিজ্ঞানীরা। বাঁশকরলের গাঁজানোর নির্যাস, যা মেলি অ্যামিলি নামে পরিচিত, শারীরিক স্থূলতা কমাতে সহায়ক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। একটি নতুন গবেষণা অনুসারে ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী খাবার যা বাঁশকরলের গাঁজানোর নির্যাস শারীরিক স্থূলতা কমাতে ব্যাপক কার্যকর বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বাঁশকরলের গাঁজানো এই নির্যাস মেলি অ্যামিলি নামে পরিচিত, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে। গবেষণায় বলা হয়েছে যে এটি মানবদেহে লিপিড জমা কমায় এবং ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন বাড়িয়ে দেয়। ফার্মেন্টেশন বা গাঁজানোর কৌশলগুলি মানব সভ্যতার মতোই পুরনো। প্রধানত খাদ্য সংরক্ষণ, পুষ্টির গুণমান উন্নত করতে এবং স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহৃত হয় পদ্ধতি বলে গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা। বাঁশকরল গাঁজানোর এই নির্যাসের গুণমানের স্বীকৃতি দিয়েছেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। ইন ভিট্রো সেল কালচারাল স্টাডির উপর ভিত্তি করে করা গবেষণায় মানবদেহে অন্তঃকোষীয় লিপিড জমা কমাতে পারে মেলি অ্যামিলি বলে জানিয়েছে বিজ্ঞানীরা। গাঁজন করা বাঁশের নির্যাস সাদা এডিপোসাইটগুলিতে শক্তি ব্যয় বাড়িয়ে স্থূলতা বিরোধী প্রভাবগুলির প্রতিশ্রুতি দেয় বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি ফুড ফ্রন্টিয়ার্স নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিস কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন দপ্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ। গত 3 দশক পার করে কুমারঘাট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিস কুমারঘাটে বিমল সিংহ শপিং কমপ্লেক্সে মাসিক নির্দিষ্ট ভাড়ায় চলছিল। কুমারঘাট ফটিকরায় ও বেতাঞ্চল বিধানসভার জনগণের পরিষেবায় নিয়োজিত অফিসটি বর্তমানে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কুমারঘাট ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকায় 10 শতক সরকারি জায়গা, এমনকি অফিস নির্মাণের টাকাও বরাদ্দ করা হয়েছিল সমাজ কল্যাণ দপ্তরের জন্য, কিন্তু বর্তমানে জায়গাটি খালি পড়ে আছে। বর্তমানে অফিসে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিদ্যাসাগর দেববর্মা। দপ্তরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও এলাকার জনগণের অসুবিধার কথা চিন্তা না করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিসটি ঠিক কী কারণে কুমারঘাট থেকে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে এলাকাবাসী ও দপ্তরের অন্যান্য কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ প্রশমিত হচ্ছে। কুমারঘাট থেকে কৈলাসহর স্থানান্তরের সিদ্ধান্তে আধিকারিকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন দপ্তরের কর্তব্যরত কর্মী। একদিকে আমরা তো সমস্যা আছেই, প্লাস 3টা বিধানসভা নিয়ে এটা মিডিল একটা, এদিকে কাঞ্চনপুর কিছু হয়েছে, এদিকে কুমারঘাট 50 বিধানসভা, 82 মাইল, এদিকে কাঞ্চনবাড়ি, ফটিকরায়, মোটামুটি 3টা বিধানসভা লইয়া এটা চলতেছে। কারণ মানুষের পক্ষে তো খুব কষ্ট হইবই। আর আমরা তো কইয়া লাভ
কুমারঘাট থেকে কৈলাসহর সমাজ কল্যাণ দপ্তরের অফিস স্থানান্তরের সিদ্ধান্তে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। এছাড়া দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তে পুনরায় বিবেচনা করারও দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গন্ডাতে শাসক চন্দ্রজয় রিয়াং উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী মিনি স্টেডিয়ামের মাঠে মোট 7টি টিম এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করে বলে জানা যায়। এই ফুটবল টুর্নামেন্টে মহিলাদের 3টি উপজাতি টিম অংশগ্রহণ করে। প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচে এদিন জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী ছাত্রনিবাস বনাম কবিগুরু দ্বাদশ শ্রেণী ছাত্রনিবাসের মধ্যে খেলা হয়। আগামী 12ই ডিসেম্বর সেমিফাইনাল ও 14 ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। খেলাধুলোর পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নতির লক্ষ্যে এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর উপজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয় বলে জানিয়েছে গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। আমাদের ফাইনাল এক্সাম হবে কিছুদিন পরে, তো আমরা আজকে সামিলত হয়েছে এই 3 দিন ফুটবল টুর্নামেন্টের জন্য। এই কার্যক্রমকে আয়োজন করেছে আমাদের। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকের বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন।
তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপ নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। উত্তর পূর্ব পর্ষদ বা এনইসির বৈঠকে পৌরোহিত্য করতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এনইসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্ব পর্ষদের 72তম প্লেনারেশনে যোগ দিতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এনইসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। কেন্দ্রীয় ডোনার মন্ত্রক থেকে প্রাপ্ত অর্থরাশির বিস্তারিত রিপোর্ট তুলে ধরে উন্নয়নের স্বার্থে নতুন কিছু প্রস্তাব পেশ করা হবে বৈঠকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। So here we will talk about our development proper
what we have received from the owner ministry, so that will tell that what we have made, everything is okay. রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে একটি ব্রিফিং করবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সাথে ত্রিপুরার 856 কিলোমিটার এবং এর প্রায় 27 কিলোমিটার অংশে এখনো দেওয়া হয়নি কাঁটা তারের বেড়া। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এ রাজ্যের উন্মুক্ত সীমান্তর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবে ত্রিপুরা। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় উচ্চ পর্ষদের 72তম প্লেনারি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত আগস্ট মাসে, কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায় বিধ্বংসী বন্যার কারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার দুপুর প্রায় 12:30 নাগাদ দক্ষিণ জেলার সাবরুম সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি হেলিকপ্টারকে আকাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সাবরুমের মৈত্রী সেতুর কাছাকাছি এলাকায় এসে হেলিকপ্টার উড়ে যায় বলে জানিয়েছে এলাকার প্রত্যক্ষদর্শীরা। ত্রিপুরার সীমান্ত এলাকা সাবরুমে হঠাৎ বিনা কারণে বাংলাদেশের হেলিকপ্টারের এলাকার ত্রিপুরার সীমান্ত এলাকায় হেলিকপ্টারের আনাগোনা বাংলাদেশ সরকারের সৃষ্টির প্রয়াস কিনা এবং তা নিয়ে রাজ্যবাসীর মধ্যে ভয়ের আবহ সৃষ্টি হয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। সম্প্রতি মুম্বাই সফরের সময় আম্বানিদের সাথে বৈঠক হয়েছে প্রায় 50 মিনিট। ত্রিপুরায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তারা নিজেরাই। এক্ষেত্রে ত্রিপুরাতে সামিল হন জানাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর অমিত শাহ। ত্রিপুরায় বাঁশ, আগর, পর্যটন, আইটি ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তারা প্রজেক্ট নিয়ে আসলে বেকার সমস্যার সমাধানে উপকৃত হবে রাজ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হয়েছে ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের অনেক ধারণা ছিল না, কে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, আমাদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে একজন নাইজেরিয়ান ব্যক্তি ও একজন ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। পুলিশের হাতে আটক নাইজেরিয়ান ব্যক্তি ও মানব পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে মঙ্গলবার তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। বাংলাদেশের বর্তমান অস্থির পরিবেশে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী পুলিশ ও বিএসএফ এর অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। এছাড়া সীমান্তে পাচার বাণিজ্য ঠেকাতেও হিমশিম খেতে হচ্ছে সীমান্ত পুলিশকে। মধুপুরের সীমান্ত এলাকায় আটক ব্যক্তিদের মধ্যে সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে। বিরুদ্ধে নাইজেরিয়া টাউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আর একজনের টাউটটা হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে নোট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসের সময় যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো
শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছি। সংযুক্ত চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে টিআইটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে কথাবার্তা। এছাড়া রাজ্যে একটি মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে আলোচনা। মঙ্গলবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটি নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাতিষ্ঠানিক এছাড়া রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চলছে আলোচনা। মঙ্গলবার টিআইটি নবনির্মিত প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেননা আমাদের টিআইটি ইউনিভার্সিটি হবে, এখানে যদি ইনফ্রাস্ট্রাকচার আছে হতেই পারে, কোনো অসুবিধা নেই এটা। এবং ইউ শুড টেক দ্য লিড, যেহেতু এটা আমাদের নিজেদের এনআইটি আছে, কিন্তু এটা হতেই পারে। আমরা নিশ্চয়ই কথাবার্তা বলবো। আমি এখানে উইমেন ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা ভাবনা করছি, উইমেন কলেজ, জেনারেল কলেজ, সেখানেও উইমেন ইউনিভার্সিটি। আমরা ভালো সদিচ্ছা যদি ভালো চিন্তা না হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে আগামী দিন, আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা নিশ্চয়ই করবো। আমরা রাজ্যের 19টি টিআইটির আধুনিকীকরণের জন্য টাটা টেকনোলজির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ক্ষেত্রে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী। এছাড়া টিআইটি থেকে প্রতি বছর 5,000 ছাত্রকে গ্রহণ করবে টাটা গোষ্ঠী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা টেকনোলজির সাথে আমরা মৌ করলাম। সেই মৌতে এই যে 19 আইটি আছে, আইটিআই, তাকে মডার্নাইজ করবে। আগের যে মেকানিক্যাল সিস্টেমে সমস্ত ওইখানকার ট্রেনিং দেওয়া হতো, এখন 3D প্রিন্টিং থেকে আরম্ভ করে এভরিথিং মডার্নাইজ সমস্ত টেকনোলজি। আমরা প্রায় অ্যাবাউট 700 করোড় এখানে সেই অর্থ বিনিয়োগ করবেন আমাদের ত্রিপুরা সরকারও, আমরা করব। তাতে করে এখন যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন সেখানে যাওয়ার ওদের ইচ্ছে হবে। শুধু তাই নয়, প্রতি বছর 5,000 স্টুডেন্ট ওখান থেকে বেরোবে এবং 100% মৌয়ের সাথে লেখা আছে তাদেরকে অ্যাবজর্পশন তারা করবে। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বাইরেও তারা অ্যাবজর্ব করবে। কারিগরি শিক্ষার প্রসারে বর্তমানে রাজ্যে রয়েছে একটি ট্রিপল আইটি, রয়েছে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউশন। এছাড়া স্টার্টআপের উপর প্রশিক্ষণের জন্য রয়েছে আইটি ভবন। ত্রিপুরাতে বর্তমানে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোভিড মহামারী চলে গেলেও বিনামূল্যে 81 কোটি মানুষকে কেন রেশন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলল ভারতের সর্বোচ্চ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রি বীজ, কেন ওখানে সুযোগ তৈরি হচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল ভারতের সর্বোচ্চ আদালত। কোভিড মহামারী চলাকালীন খাদ্য সুরক্ষা আইনের আওতায় অভাবী নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মহামারী পরিস্থিতি না থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে, সামিল করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের 81 কোটি জনগণকে বিনামূল্যে বা ভর্তুকি দেওয়া মূল্যে দেওয়া হচ্ছে রেশন। কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ বলে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। এর পরিবর্তে কাজের সুযোগ তৈরি এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে কোভিড মহামারী চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করেছিল। সেই মামলারই শুনানির সময় এই মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আদালত জানতে চায়, বর্তমানে কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে? 81 কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন বলে সর্বোচ্চ আদালতকে জানান কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট।
সংখ্যাটা শুনে বিস্মিত হন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহন। তার মানে শুধুমাত্র করদাতারাই বাদ পড়েছেন। কতদিন ধরে চলবে এই কর্মসংস্থান এবং সক্ষমতা তৈরির চেষ্টা করছি না বলে মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের মামলার একটি বিশদ শুনানির প্রয়োজন বলে মন্তব্য করে 8 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুধবার থেকে শুরু হবে পাস ইস্যু। পাসের জন্য লাগবে না কোনো অর্থ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে 14 ডিসেম্বর 4:30 থেকে 5টার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগে আসলে আগে বসার সুযোগ থাকবে অনুষ্ঠানে। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানে 50,000-এরও বেশি দর্শক উপস্থিতির অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম। পয়সা যেন না দেয়, নাম্বার 1। এর আগে আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। যারা পাস নেবেন, আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবে। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএ যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। আগরতলা শহর সহ আশপাশের এলাকায় মশার উৎপাত বৃদ্ধির কারণ ও প্রতিকারের উপায় এবং অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে মঙ্গলবার পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় ও শারদ সম্মান দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা দেওয়া সহ পৌর নিগমের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার উদ্দেশ্যে নিগমের কাউন্সিলরদের নিয়ে এই বৈঠকের আয়োজন। অন্যান্য আলোচনার পাশাপাশি পৌর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মেয়র। এজেন্ডায় হচ্ছে শারদ সম্মাননা প্রদান করার ক্ষেত্রে আমাদের আজকে ডেট ফিক্স করা হবে। আপনারা জানেন আমাদের আগরতলা পৌর নিগমতে প্রতি বছরই যারা আগরতলা শহরে 11টা ওয়ার্ড বিভিন্ন বিষয়ের উপরে আমরা পুরস্কৃত করা হয়, শারদ সম্মান পুরস্কৃত করা। তো এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করবো। খুব সম্ভবত 30 ডিসেম্বরের আগে আমরা কোনো একটা ডেট ঠিক করে আমরা জানিয়ে দেবো কবে শারদ সম্মান হয়ে গেছে। এমনকি একবেলার খাওয়া পর্যন্ত ঘরে ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। সিপাহী জলার অভয়ারণ্যের পশুদের সঠিক পরিমাণে খাওয়া না দেওয়ার ফলে খাদ্য সংস্থানের জন্যই জঙ্গলের পশুরা প্রতিদিন আশপাশের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কিছুদিন আগেও বিশ্রামগঞ্জ সহ অন্যান্য এলাকায় বেশ কয়েকটি অজগর সাপ হলো, তখনও এলাকাবাসী সিপাহী জলা অভয়ারণ্যের আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। জঙ্গলের পশুরা প্রতিদিন এভাবে বিশালগড় রাউতখোল এলাকায় ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করার ফলে সে কারণে সাহা সহ অন্যান্যরা অতিষ্ঠ হয়ে বন দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন। ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না, বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে। অত্যাচার আমার আর কিচ্ছু নাই, আজকে যে আমি রান্না করুম সেই ব্যবস্থাও নাই। বানরের অত্যাচারে আমরা অতৃষ্ট আছি।
কি মনে হয় কি কারণে বানরে এই উপদ্রব চলছে আপনাদের এলাকায়? হয়তো বা সিপাহীজলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানে এটা হচ্ছে না, যার দরুন বাইরে এসে ওরা অত্যাচার করছে। এখনকার সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে খবরে। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে আমাদের। মানবাধিকার কমিশন বা মহিলা কমিশনে আস্থা আছে মানুষের মধ্যে। এক্ষেত্রে আস্থা বজায় রাখতে হবে আমাদের। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আমার কাছে মানবাধিকার কমিশন থেকে প্রচুর ফাইল আসে। মহিলা কমিশন নিয়েও আস্থা আছে মানুষের মধ্যে। আস্থা বজায় রাখতে হবে আমাদের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন, এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান, অনেক ফাইন অনেককে করেন, তো রিকমেন্ডেশন করে পাঠান। তার একটা বিশাল অঙ্ক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখাচ্ছিলেন। এটাতে কিন্তু কমিশনের চেয়ারম্যানও আছেন, আবার আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসনও আছেন। মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয়। একটা কিন্তু জিনিস আছে যে না, মহিলা কমিশনে কথায় কথায় বুঝুক আর না বুঝুক মহিলা কমিশনে কিন্তু চলে যাব। তো এই যে বিষয়, এটাও খুব ভালো যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে। যে আমার যে কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে তার জন্য হিউম্যান রাইটস কমিশন, সেটা থাকা দরকার। কোর্ট আছে। তো এই বিষয়গুলো আমাদের, যাতে আমাদের রাইটস গুলো ঠিকভাবে পালিত হয়, এটা আমাদের। 2024 সালের 1 জুলাই নতুন যে 3টি ফৌজদারি আইন লাগু করা হয়েছে তা মানবাধিকারকে রক্ষা করে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমূল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী, তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। 1950 সাল থেকে তা পালন করা শুরু হয় ভারতে। দেশের প্রতিটি রাজ্যে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য সর্বোচ্চ আদালতে নির্দেশ থাকলেও ত্রিপুরার মানবাধিকার কমিশন স্থাপিত হয় 2016 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাজ্য মানবাধিকার কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার বাঁশকরল শারীরিক স্থূলতা কমাতে সহায়ক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বাঁশকরলের গাঁজানোর নির্যাস, যা মেলি অ্যামিলি নামে পরিচিত, শারীরিক স্থূলতা কমাতে সহায়ক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী খাবার যা বাঁশকরলের গাঁজানোর নির্যাস শারীরিক স্থূলতা কমাতে ব্যাপক কার্যকর বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বাঁশকরলের গাঁজানো এই নির্যাস
মেলি অ্যামিলি নামে পরিচিত, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে। গবেষণায় বলা হয়েছে যে এটি মানবদেহে লিপিড জমা কমায় এবং ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন বাড়িয়ে দেয়। ফার্মেন্টেশন বা গাঁজানোর কৌশলগুলি মানব সভ্যতার মতোই পুরনো। প্রধানত খাদ্য সংরক্ষণ, পুষ্টির গুণমান উন্নত করতে এবং স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহৃত হয় এই পদ্ধতি বলে গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা। মাসকরুল গাঁজা নির্যাসের গুণমানের স্বীকৃতি দিয়েছেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। ইন ভিট্রো সেল কালচারাল স্টাডির উপর ভিত্তি করে করা গবেষণায় মানবদেহে অন্তঃকোষীয় লিপিড জমা কমাতে পারে মেলি অ্যামিলি বলে জানিয়েছে বিজ্ঞানীরা। গাঁজন করা বাঁশের নির্যাস সাদা এডিপোসাইটগুলিতে শক্তি ব্যয় বাড়িয়ে স্থূলতা বিরোধী প্রভাবগুলির প্রতিশ্রুতি দেয় বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি ফুড ফ্রন্টিয়ার্স নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিস কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন দপ্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ। গত 3 দশক পার করে কুমারঘাট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিস কুমারঘাট বিমল সিংহ শপিং কমপ্লেক্সে মাসিক নির্দিষ্ট ভাড়ায় চলছিল। কুমারঘাট ফটিকরায় ও বেতাসল বিধানসভার জনগণের পরিষেবায় নিয়োজিত অফিসটি বর্তমানে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কুমারঘাট ভবতার মন্দির সংলগ্ন এলাকায় 10 শতক সরকারি জায়গা, এমনকি অফিস নির্মাণের টাকাও বরাদ্দ করা হয়েছিল সমাজ কল্যাণ দপ্তরের জন্য, কিন্তু বর্তমানে জায়গাটি খালি পড়ে আছে। বর্তমানে অফিসে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিদ্যাসাগর দেববর্মা। দপ্তরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও এলাকার জনগণের অসুবিধার কথা চিন্তা না করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষার অফিসটি ঠিক কী কারণে কুমারঘাট থেকে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এ নিয়ে এলাকাবাসী ও দপ্তরের অন্যান্য কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ প্রশমিত হচ্ছে। কুমারঘাট থেকে কৈলাসহর স্থানান্তরের সিদ্ধান্তে আধিকারিকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন দপ্তরের কর্তব্যরত কর্মী। একদিকে আমরা তো সমস্যা আছেই, প্লাস 3টা বিধানসভা নিয়ে মিডিল স্টার মানে মিডিল ধরতে গেলে কুমারঘাটটা, এদিকে কাঞ্চনপুর কিছু হয়েছে, এদিকে কুমারঘাট 50 বিধানসভা, 82 মাইল, এদিকে কাঞ্চনবাড়ি, ফটিকরায়, মোটামুটি 3টা বিধানসভা লইয়া এটা চলতেছে। কারণ মানুষের পক্ষে তো খুব কষ্ট হইবই, আর আমরা তো কইয়া লাভ। কুমারঘাট থেকে কৈলাসহর সমাজ কল্যাণ দপ্তরের অফিস স্থানান্তরের সিদ্ধান্তে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। এছাড়া দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তে পুনরায় বিবেচনা করারও দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার গন্ডাতুইছা মহকুমা সাব ডিভিশন লেভেল ইন্টার হোস্টেল গন্ডাতুইছা মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী স্টেডিয়ামের মাঠে মোট 7টি টিম এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করে বলে জানা যায়। এই ফুটবল টুর্নামেন্টে মহিলাদের 3টি ও পুরুষদের 4টি টিম অংশগ্রহণ করে। প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচে এদিন জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী ছাত্র নিবাস বনাম কবিগুরুদের শারীরিক ও মানসিক উন্নতির লক্ষ্যে এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর উপজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয় বলে জানিয়েছে গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। আমাদের ফাইনাল এক্সাম হবে কিছুদিন পরে, তো আমরা সামিলত হয়েছে এই 3 দিন ফুটবল টুর্নামেন্টের জন্য।
নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে আমাদের। মানবাধিকার কমিশন বা মহিলা কমিশনে আস্থা আছে মানুষের মধ্যে। এক্ষেত্রে আস্থা বজায় রাখতে হবে আমাদের। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে বলে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার কাছে মানবাধিকার কমিশন থেকে প্রচুর ফাইল আসে। মহিলা কমিশন নিয়েও আস্থা আছে মানুষের মধ্যে। আস্থা বজায় রাখতে হবে আমাদের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন, এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান, অনেক ফাইন অনেকে করেন, তো রিকমেন্ডেশন করে পাঠান। তার একটা বিশাল অঙ্ক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখাচ্ছিলেন। এটাতে কিন্তু একটু ভয় থাকে, এখানে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, আবার আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসনও আছেন। মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয়। একটা কিন্তু জিনিস আছে যে না, মহিলা কমিশনের কথায় কথায় বুঝুক আর না বুঝুক, মহিলা কমিশনে কিন্তু চলে যাব। তো এই যে বিষয়, এটাও খুব ভালো যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, যে আমার যে রাইটস সেটা যেহেতু কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে, তার জন্য হিউম্যান রাইটস কমিশন সেটা থাকা দরকার। কোর্ট আছে, তো এই বিষয়গুলো আমাদের যাতে আমাদের রাইটসগুলো ঠিকভাবে পালিত হয়, এটা আমাদের 2024 সালের 1 জুলাই নতুন যে 3টি ফৌজদারি আইন লাগু করা হয়েছে তা মানবাধিকারকে রক্ষা করে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমূল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী, তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয়, এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। 1948 সালে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। 1950 সাল থেকে তা পালন করা শুরু হয় ভারতে। দেশের প্রতিটি রাজ্যে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য সর্বোচ্চ আদালতে নির্দেশ থাকলেও ত্রিপুরার মানবাধিকার কমিশন স্থাপিত হয় 2016 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাজ্য মানবাধিকার কমিশন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্ব পর্ষদ বা এনএসির বৈঠকে পৌরোহিত্য করতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এনএসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ। পূর্ব পর্ষদের বৈঠকে যোগ দিতে আগামী 20 ডিসেম্বর খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানেন যে এনএসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশি। কেন্দ্র প্রাপ্ত অর্থরাশির বিস্তারিত রিপোর্ট তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়নের স্বার্থে নতুন কিছু প্রস্তাব পেশ করা হবে বৈঠকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। North Eastern NEC meeting, no? Yeah. So here we will talk about our development so far, what we have received from the owner ministry. So that will tell that what we have made, everything will showcase our achievements. রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে একটি ব্রিফিং করবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সাথে ত্রিপুরার 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এর প্রায় 27 কিলোমিটার অংশে এখনো দেওয়া হয়নি কাঁটা তারের বেড়া। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এ রাজ্যের উন্মুক্ত সীমান্তর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবে ত্রিপুরা।
উল্লেখ করা যেতে পারে, আগরতলায় উত্তর পূর্ব পর্ষদের 72তম প্লেনারি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত আগস্ট মাসে, কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায় বিধ্বংসী বন্যার কারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে টিআইটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে কথাবার্তা। এছাড়া রাজ্যে একটি মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে আলোচনা। মঙ্গলবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটির নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য এবার টিআইটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চলছে আলোচনা। মঙ্গলবার টিআইটির নবনির্মিত প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেননা আমাদের এই টিআইটি ইউনিভার্সিটি হবে, কেন যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই এটা। এবং ইউ শুড টেক দ্য লিড, যেহেতু এটা আমাদের নিজেদের এনআইটি আছে, কিন্তু এটা হতেই পারে, আমরা নিশ্চয়ই কথাবার্তা বলবো। আমি এখানে উইমেন ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা ভাবনা করছি, উইমেন কলেজ, জেনারেল কলেজ, সেখানেও উইমেন ইউনিভার্সিটি। আমরা ভালো সদিচ্ছা যদি থাকে আর ভালো চিন্তা থাকে তো হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে আগামী দিন, আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা নিশ্চয়ই করবো। আমরা রাজ্যের 19টি টিআইটির আধুনিকীকরণের জন্য টাটা টেকনোলজির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ক্ষেত্রে প্রায় 700 কোটি টাকা। এছাড়া টিআইটি থেকে প্রতি বছর 5000 ছাত্রকে গ্রহণ করবে টাটা গোষ্ঠী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা টেকনোলজির সাথে আমরা মৌ করলাম। সেই মৌতে এই যে 19 আইটি আছে, আইটিআই, তাকে মডার্নাইজ করবে। আগের যে মেকানিক্যাল সিস্টেমে সমস্ত ওইখানকার ট্রেনিং দেওয়া হতো, এখন কম্পিউটার সমস্ত যে টেকনোলজি মেশিনারিজ সেগুলো বেরিয়ে চলে এসছে এখানে। 3D প্রিন্টিং থেকে আরম্ভ করে এভরিথিং মডার্নাইজ সমস্ত টেকনোলজি। ওনারা বলছেন যে আমরা প্রায় অ্যাবাউট 700 করোড় এখানে সেই অর্থ বিনিয়োগ করবেন, আমাদের ত্রিপুরা সরকারও আমরা করব। তাতে করে এখন যারা ছেলে মেয়েরা আছেন সেখানে যাওয়ার ওদের ইচ্ছে হবে। শুধু তাই নয়, প্রতি বছর 5000 স্টুডেন্ট ওখান থেকে বেরোবে এবং 100% মৌয়ের সাথে লেখা আছে তাদেরকে অ্যাবজর্পশন তারা করবে। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বাইরেও তারা অ্যাবজর্ব করবে। কারিগরি শিক্ষার প্রসারে বর্তমানে রাজ্যে রয়েছে আইটি। স্কিল ট্রেনিং ইনস্টিটিউশন। এছাড়া স্টার্টআপের উপর প্রশিক্ষণের জন্য রয়েছে আইটি ভবন। ত্রিপুরাতে বর্তমানে শান্তি প্রতিস্থাপিত হওয়ার কারণে বিনিয়োগকারীরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্প্রতি মুম্বাই সফরের সময় আম্বানিদের সঙ্গে বৈঠক হবে। 50 মিনিট ত্রিপুরায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তারা নিজেরা। এতে ত্রিপুরাতে সামিল হবার আমন্ত্রণ জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার বাঁশ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তারা প্রজেক্ট নিয়ে আসলে বেকার সমস্যার সমাধানে উপকৃত হবে রাজ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, ওদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। ধর্মনগরে পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কার চালকের উপর কথিত নিগৃহের ঘটনা তার নাম জড়ানো তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। যে স্থানে এই ঘটনা সংঘটিত হয়েছে তা তাঁর বিধানসভা এলাকাতেই পড়ে না বলে জানিয়েছেন বিশ্ববন্ধু সেন।
কংগ্রেস এবং সিপিআইএম থেকে আগত নব্য বিজেপিরা তাঁর নাম কলঙ্কিত করার জন্য এই অপচেষ্টা করছে বলে নিউজ নাওকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানিয়েছেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিকে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। গত 7 ডিসেম্বর ধর্মনগরে বাগবাসা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পেট্রোল পরিবাহী ট্যাঙ্কারের শ্রমিক নিগৃহীত হবার কথিত ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেবার বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। যে স্থানে এই কথিত ঘটনা তা আমার বিধানসভা এলাকার মধ্যেই পড়ে না। সদ্য সমাপ্ত নির্বাচনগুলিতেও যারা কংগ্রেস এবং সিপিআইএম এর জন্য কাজ করেছে তারাই আমার নাম কলঙ্কিত করার এই অপচেষ্টা করেছে বলে মঙ্গলবার নিউজ নাওকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিশ্ববন্ধু সেন। শুনে নেব এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। প্রথমত আমি বলি আপনাকে যে তেলের ডিপোটা যে জায়গায় সেটা হচ্ছে আমার বিধানসভার কেন্দ্রের বাইরে সাপ্লাই হয়। এটা হচ্ছে 55 বাগবাসা কেন্দ্রের অধীনস্থ এলাকায়। অ্যাজ এ স্পিকার আমি নিজের কেন্দ্র ছাড়া অন্য কোথাও আগে তো করতে পারি না এবং আমি করিও না, যেহেতু এটা অন্য শুধু যেখানে আসন সেই জায়গায় আমি সাংগঠনিক কিংবা অন্যান্য বিষয়াদি নিয়ে আমি ইন্টারফেয়ার করতে পারি। সুতরাং আমার মনে হয় ওই ডিপো এলাকাতে বাই রোডে যদি বাগবাসা যাই তাহলে ওই ডিপো তো হাতের বা পাশে পরে বাগবাসা যেতে গেলে কিন্তু নামিও না, জানি দেখিও না, মানে ডানে ভাই ফিরেও তাকাই না। তাও বাগবাসা বোধ এখন যাইনি বহুদিন ধরে। কিন্তু সুতরাং এখানে আমার নাম জড়ানোটা একেবারে অসমীচীন মনে করি এবং একটা সত্যের অপলাপ। তাছাড়া কোন শ্রমিকের সাথে কি মারপিট হয়েছে, কি গোলমাল হয়েছে আমি জানবো কেমন করে? কারণ ওখানে তো যতটুকু শুনেছি পরে পুলিশ ছিল, প্রশাসন ছিল, তারাই তো সমস্ত টোটাল এভিডেন্স। দুটো গোষ্ঠীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকলে, হাতাহাতি হয়ে থাকলে এটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে। তার মাঝখানে আমাকে জড়ানোর প্রয়োজনীয়তা আমি বুঝলাম না। আমার মনে হয় কোন একটা ইচ্ছাকৃত ভাবে কোন একটা ভিআইপি নাম জড়িয়ে দিলে যিনি চড়াবেন উনি হয়তো ভাববেন যে উনি একটু আপলিফমেন্ট পেলেন আরেকজনের নাম জড়িয়ে, ঠিক আছে কিনা? সুতরাং আমি এখানে যাই না, যাওয়ারও প্রশ্ন নেই, কোনো সম্ভাবনাই নেই। আমি নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত থাকি সাংগঠনিক ভাবে এবং এটা নৈতিক ভাবেও এবং এটা সাংবিধানিক ভাবেও আমি অন্য কেন্দ্রে যেতে পারি না। আর এছাড়া বলে দিল আমার নাকি মাফিয়া গ্রুপ, আমার নামে মাফিয়া গ্রুপ। আমার কি থানায় কোনো এরকম কেস আছে আজ পর্যন্ত যে আমি এজ এ মাফিয়া আমার হাতে তৈরি কোনো মস্তান এখানে মাস্তানি করেছে, গোলমাল পাকিয়েছে, ঝুট ঝামেলা পাকিয়েছে, আমি থানায় গেছি, আমার নামে কেস আছে, মামলা আছে, মকদ্দমা আছে? কিছু নেই। এখানে হচ্ছে মূল জিনিসটা পরে আমি শুনেছি যে এখানে অরিজিনাল যে বিএমএস এর গোষ্ঠীটা এটা তারা হচ্ছে কিন্তু 100% এন্টি সিপিএম। আর ওখানে এটা আমার শোনা, ওখানে যারা গোলমাল পাকাচ্ছে বা যাদেরকে নিউ এন্ট্রি নেবার যে পসিবিলিটি তৈরি করেছিল এরা হচ্ছে, আমি এদেরকে বাই নেম চিনি। সেদিন আপনাদের নিউজ চ্যানেলে ওদের নামও বলে দেওয়া হয়েছে, আপনাদের নিউজ চ্যানেলের নামটা বলেছে, আমি বলি এক এক করে। একজন হচ্ছে মিস্টার বিদেশ, একজন হচ্ছেন মিস্টার অনুপ, আরেকজন হচ্ছেন মিস্টার। এবার বিধানসভা নির্বাচনে সিপিএম এর পক্ষে হয়ে তাই অরিজিনাল যারা এন্টি লেফট বাম বিরোধী যারা তারা মেনে নিতে পারে না, মেনে নিতে পারেনি। তাই বলতো সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ফট করে বলে দিলেন যে একজনের নাম বলে যে বিশ্ববন্ধু বাবু মাফিয়াগিরি করছেন, টাকা পয়সা কামাচ্ছেন। ইজ দেয়ার এনি প্রুফ? সেখানে কোনো প্রমাণ আছে কিছু বলতে পারবেন? সুতরাং ফালতু কথা বলে অন্যের মান সম্মানকে নষ্ট করার, আঘাত দেওয়ার কোন রকম এখতিয়ার তো কারো নেই, ঠিক আছে কিনা? এই গোটা ঘটনাটার কি প্রভাব পড়তে পারে উত্তর জেলার যে একেবারে হেড যেই জায়গাটা ধর্মনগর, এবং যেহেতু আপনার একটা নাম জড়িয়েছে নব্য বিজেপিতে আসা লোকেরা, যে আপনার কথাতে উঠে এসেছে বা আমাদের তদন্তাধীন যে ঘটনাটা গোটা ঘটনায় উঠে এসেছে, কি প্রভাব পড়তে পারে? দেখুন দিদিমণি, আপনার এই প্রশ্নটা খুব হাসি পাচ্ছে কেন জানেন?
এরা এই বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থীর পক্ষে, কংগ্রেস প্রার্থীর পক্ষে জোরদার কাজ চালিয়েছিল এবং প্রত্যেকবার ইলেকশন আসলেই এইরকম কতগুলো গোষ্ঠী যারা বলে এইবার বিশ্ববন্ধুরে ফালাই দিতেছে, এইবার আমরা সরকারে আইতাছি। সুতরাং মিথ্যা জিনিস নিয়ে কোন রকম কোন প্রভাব বিস্তৃত করা যায় না। এবং দেখুন আমাদের যে এখন চলছে সাংগঠনিক প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্যব্যাপী, তার অঙ্গ হিসাবে আমাদের ধর্মনগর সাংগঠনিক সমস্ত বিস্তার চলছে, কাজকর্ম চলছে। প্রথমে আমাদের বুথ কমিটি গঠিত হয়েছে, বুথ প্রেসিডেন্ট গঠিত হলো, তারপরে বুথ কমিটি হয়ে গেল, এখন হচ্ছে মন্ডল সভাপতি। আমাদের এখানে কোনো ক্রাইসিস কিছু নেই, পলিটিক্যালি নেই, কিংবা আপনার আউট অফ পলিটিক্স এডমিনিস্ট্রেশন ক্ষেত্রে নেই, কিছু নেই। ধর্মনগর শান্তিপূর্ণ শহর, শান্তির জায়গা। এখানে প্রতিদিন এখন খেলো ধর্মনগর চলছে, জম্পেস করে খেলো ধর্মনগর চলছে, যেটা গতবার থেকে আমরা চালু করেছিলাম। প্রায় 40টা ইভেন্ট নিয়ে খেলছে 8 থেকে 80 বছর বয়স্ক পুরুষ মহিলা মিলে, আনন্দের হুল্লোড় বইছে। এই তো আজকে হচ্ছে 10ই ডিসেম্বর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি নোবেল পুরস্কার স্বীকৃতি গ্রহণ করলেন আজকের দিনে। তাই আজকের দিনে ধর্মনগর একটা রবি ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচিত হবে সন্ধ্যে 5:30টায়। খেলো ধর্মনগর চলছে, ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা চলছে খেলো ধর্মনগরের পার্ট হিসেবেই। আমাদের দুটো আপনার হল আছে, টাউন হল, একটা বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন, একটা হচ্ছে অর্জন্ত স্মৃতি ভবন। দুটোতেই প্রতিদিন নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুলের যে পুরস্কার বিতরণী উৎসব কিংবা আনন্দ অনুষ্ঠান চলছে। প্রভাবটা পড়বে কেন? কারণ এখানে 100% ধর্মনগর শহর বিজেপির অনুকূলে। এই অনুকূলটাকে প্রতিকূল অবস্থায় নিয়ে যাওয়ার জন্যই 90 সিপিএম এর প্রচেষ্টা করে। এগুলো কিছু হয়নি, কিছু হবে না। নিশ্চিত বিশ্বাস এবং ভরসা রাখুন, এবং জনগণেরও নিশ্চিত বিশ্বাস ভরসা আমাদের উপর আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার। এদিকে ঘটনার মূল কুশীলব নব্য বিজেপি অসীম দত্তের আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতীয় মজদুর সংঘ। ধর্মনগরের 4 বিধায়ক উনি, ধর্মনগরের মাকে একটা নামও দিয়েছেন, প্রাণপ্রিয় বিশ্ববন্ধু। ধর্মনগর উন্নয়নের জন্য ওনার কাছে সিপিএম কংগ্রেস কেউ উনি যাচ্ছেন না, যেই যায় সবসময় ওনাকে সাহায্য করবেন, উনি সাহায্য করেন। কিন্তু আজকে ধর্মনগরবাসী গতদিন 7 তারিখ রাত্রিবেলা আমরা একজন ভারতীয় মজদুর সঙ্গে যে কেন্দ্রীয় নেতৃত্ব, ওনার নাম অসীম দত্ত, উনি এসে একটা প্রেস মিডিয়ার মাধ্যমে ওনাকে আজে বাজে যা আবল তাবল বলছে। তো আমরা সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে ধিক্কার জানাই। কারণ রাজ্যের রাষ্ট্রবাদী সংগঠন বিজেপিও বিএমএসও, কিন্তু একটা রাষ্ট্রবাদী সরকার থাকা সত্ত্বে উনি যদি কেন্দ্রীয় সেন্টার নেতৃত্ব হয়ে থাকেন, তাহলে উনি কিভাবে সম্ভব আমাদের অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধুর নামে আজে বাজে বলার। তো আমরা ধর্মনগরবাসী সেটার তীব্র নিন্দা জানাই এবং ভারতীয় তীব্র নিন্দা জানাই। ট্যাঙ্কার শ্রমিক নিগৃহের কথিত ঘটনাকে ব্যবহার করে স্বনামধন্য একজন জনপ্রতিনিধির নামকে কলুষিত করার সিপিআইএম এবং কংগ্রেসের এজেন্টদের এই অপচেষ্টার কারণে ক্ষোভে ফুঁসছেন ধর্মনগর এলাকার সাধারণ মানুষ, যেখানে পুলিশ এমনকি খাদ্য দপ্তর পর্যন্ত বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছে। সেখানে বেছে বেছে নির্বাচিত একজন জনপ্রতিনিধির নাম কলুষিত করে দলীয় নেতৃত্ব বা দলের নিষ্ঠাবান কর্মীদের মধ্যে কি বার্তা দিতে চাইছে নব্য বিজেপি তথা সিপিআইএম কংগ্রেসের পেটুয়া অসীম, বীরেশ, অনুপ, মৃণালরা তা বুঝে উঠতে পারছেন না ধর্মনগর এলাকার সাধারণ মানুষ। তবে ঘোলা জলে মাছ শিকারীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামী দিনে এর মূল্য দিতে হতে পারে গোটা দলকেই বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা রাজ্যে ভুল প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে ভুল বুঝিয়ে তারপর এই শাসনে এসেছে বিজেপি সরকার। ত্রিপুরার মধ্যে অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে। বিজেপি সরকার প্রতারকদের সরকার। এইভাবেই কিন্তু অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যবাসীকে সরকার পরিবর্তনের ডাক দিতে হবে।
মঙ্গলবার সিপিআই বিলোনিয়া মহকুমা সম্মেলনে এমনটাই উল্লেখ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রাজ্যে জিনিসপত্রের দাম, বেআইনি মজুতদারি এবং কালোবাজারি বাড়ছে। গ্রামে গ্রামে কাজ ও খাদ্যে অভাব দেখা দিয়েছে বলে ওই দিন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে একত্রে লড়াইয়ের আহ্বানও রেখেছেন মানিক সরকার। মাঠে ফসল ফলাতে পারছেন না, বিদ্যুৎ নাই, সেচ নাই, পানীয় জলের মেশিন চলছে না, স্কুল মাস্টার নেই, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ পাচ্ছেন না, সন্তান সম্ভব মাকে গাড়ি যায় না বলে কাঁধে করে আগের মতো 30-35 বছর আগে যেভাবে আনতে হতো সেভাবে ভালো করে হাসপাতালে আনতে হচ্ছে। এগুলো তো সব মানুষের সমস্যা। এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা লড়াই যদি না করে, এই সরকারের দৃষ্টিতে যদি এগুলো নিয়ে গিয়ে চাপ সৃষ্টি না করে, তারা জানে না এই সমস্যাগুলি মনে করার কারণে চাপ সৃষ্টি করতে। স্বাস্থ্য দপ্তরে 161টি টেকনিক্যাল পদ নিয়োগের বার্তা দিলেন বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও স্বাস্থ্য দপ্তরে 241 জন এলডিসি ক্লার্কের পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শিল্প ও বাণিজ্য দপ্তরে গ্রুপ সি পদে 96 জনকে নিয়োগ করা হবে বলেও রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত। এখন তার 13,000 টাকা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 67 যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট, তাদের যে বেতন হবে সেটা ছিল 11,000। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে। খুব শীঘ্রই ফাইনালাইজেশন হবে, খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিংয়ে তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এটাকে দেওয়া হবে। বাঁশকুড়ুল এমন একটি খাদ্য যারা আমরা ত্রিপুরার প্রত্যেকে চিনি। এবার বিজ্ঞানীরা বলছেন যে বাঁশকুড়ুল খেলে নাকি আপনি যদি ওজন বেড়ে থাকে তাহলে নাকি ওজন কমতে পারে সেই বাঁশকুড়ুল খেয়ে। আমাদের নিউজ নাওর পর্দায় চলুন দেখে নিন। একটি নতুন গবেষণা অনুসারে ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী খাবার যা বাঁশকুড়ুলের গাঁজানো নির্যাস শারীরিক স্থূলতা কমাতে ব্যাপক কার্যকর বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বাঁশকুড়ুলের গাঁজানো এই নির্যাস মেলি অ্যামিলি নামে পরিচিত, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে। গবেষণায় বলা হয়েছে যে এটি মানবদেহে লিপিড জমা কমায় এবং ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন বাড়িয়ে দেয়। ফার্মেন্টেশন বা গাঁজানোর কৌশলগুলি মানব সভ্যতার মতোই পুরনো। প্রধানত খাদ্য সংরক্ষণ, পুষ্টির গুণমান উন্নত করতে এবং স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহৃত হয় এই পদ্ধতি বলে গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা। বাঁশকুড়ুল গাঁজানোর এই নির্যাসের গুণমানের স্বীকৃতি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা ইন ভিট্রো সেল কালচারাল স্টাডির উপর ভিত্তি করে করা গবেষণায় মানবদেহে অন্তঃকোষীয় লিপিড জমা কমাতে পারে মেলি অ্যামিলি বলে জানিয়েছে বিজ্ঞানীরা। গাঁজন করা বাঁশের নির্যাস সাদা এডিপোসাইটগুলিতে শক্তি ব্যয় বাড়িয়ে স্থূলতা বিরোধী প্রভাবগুলির প্রতিশ্রুতি দেয় বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি ফুড ফ্রন্টিয়ার্স নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাটের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরটি কৈলাসহরে স্থানান্তরের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ এবং অফিসের কর্মীরা পর্যন্ত। গত 3 দশক পার করে কুমারঘাট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিস কুমারঘাটে মাসিক নির্দিষ্ট ভাড়ায় চলছিল।
কুমারঘাট ফটিকরায় ও পেঁচারথল বিধানসভার জনগণের পরিষেবায় নিয়োজিত অফিসটি বর্তমানে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কুমারঘাট ভবতার মন্দির সংলগ্ন এলাকায় 10 শতক সরকারি জায়গা এমনকি অফিস নির্মাণের টাকাও বরাদ্দ করা হয়েছিল সমাজ কল্যাণ দপ্তরের জন্য, কিন্তু বর্তমানে জায়গাটি খালি পড়ে আছে। বর্তমানে অফিসের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিদ্যাসাগর দেববর্মা। দপ্তরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও এলাকার জনগণের অসুবিধার কথা চিন্তা না করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিসটি ঠিক কী কারণে কুমারঘাট থেকে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে এলাকাবাসী ও দপ্তরের অন্যান্য কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ প্রশমিত হচ্ছে। কুমারঘাট থেকে কৈলাসহর স্থানান্তরের সিদ্ধান্তে আধিকারিকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন দপ্তরের কর্তব্যরত কর্মী। একদিকে আমরা তো সমস্যা আছেই, প্লাস 3টা বিধানসভা নিয়ে এটা মিডল স্টার মানে মিডল ধরতে গেলে কুমারঘাটটা, এদিকে কাঞ্চনপুর কিছু হয়েছে, এদিকে কুমারঘাট 50 বিধানসভা, 82 মাইল, এদিকে কাঞ্চনবাড়ি, ফটিকরায়, মোটামুটি 3টা বিধানসভা লইয়া এটা চলতেছে। কারণ মানুষের পক্ষে তো খুব কষ্ট হইবই, আর আমরা তো কইয়া লাভ। কুমারঘাট থেকে কৈলাসহর সমাজ কল্যাণ দপ্তরের অফিস স্থানান্তরের সিদ্ধান্তে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। এছাড়া দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তে পুনরায় বিবেচনা করারও দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। করোনা মহামারীকালীন দেশের 81 কোটি মানুষকে ফ্রি কিন্তু রেশন দেওয়া হয়েছিল। এখন কোভিড চলে গেছে, শান্ত হয়েছে, যে মহামারীটা ছিল শান্ত হয়েছে, এখনো 81 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে। সেই প্রশ্ন কিন্তু তুলছে সর্বোচ্চ আদালত ভারতবর্ষের। তারা কিন্তু কেন্দ্রের কাছে এই প্রশ্নই ছুড়ে দিলেন যে কেন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে না, কেন 81 কোটি মানুষকে, ক্ষমা করবেন, 81 কোটি মানুষকে ফ্রি রেশন এখনো দেওয়া হচ্ছে। সেই প্রশ্ন কিন্তু তুলে ধরছে কেন্দ্রের কাছে। চলুন দেখে নেব। কোভিড মহামারী চলাকালীন খাদ্য সুরক্ষা আইনের আওতায় অভাবী নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মহামারী পরিস্থিতি না থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন। লোকসভা ভোটের আগে এই বিষয়টিকে তাদের নরেন্দ্র মোদী সরকার। দেশের 81 কোটি জনগণকে বিনামূল্যে বা ভর্তুকি দেওয়া মূল্যে দেওয়া হচ্ছে রেশন। কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ বলে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। এর পরিবর্তে কাজের সুযোগ তৈরি এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে কোভিড মহামারী চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই শুনানির সময় এই মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আদালত জানতে চায় বর্তমানে কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। 81 কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন বলে সর্বোচ্চ আদালতকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট। সংখ্যাটা শুনে বিস্মিত হন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহন। তার মানে শুধুমাত্র করদাতারাই বাদ পড়েছেন। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ? কেন আমরা তাদের কাজের সুযোগ, কর্মসংস্থান এবং সক্ষমতা তৈরির চেষ্টা করছি না বলে মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের মামলার একটি বিশদ শুনানির প্রয়োজন বলে মন্তব্য করে 8 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবে। দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে।
নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। 14 ডিসেম্বর অনুষ্ঠান হতে চলেছে, আর সেখানে কিন্তু পাস দেওয়া হবে। বুধবার থেকে শুরু হবে পাস ইস্যু। লাগবে না কোনো অর্থ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে 14 ডিসেম্বর বিকেল 4:30 থেকে 5টার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে 50,000-এর বেশি দর্শক উপস্থিতির অনুমান কিন্তু করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। ধরুন, যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএ যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক। মঙ্গলবার আনুমানিক 12:30 নাগাদ বাংলাদেশের একটি হেলিকপ্টারকে আকাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। দক্ষিণ জেলার সাবরুম সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি হেলিকপ্টারকে আকাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। সাবরুমের মৈত্রী সেতুর কাছাকাছি এলাকায় এসে হেলিকপ্টারটি পুনরায় বাংলাদেশে ফিরে যায় বলে জানিয়েছে এলাকার প্রত্যক্ষদর্শীরা। ত্রিপুরার সীমান্ত এলাকার সাবরুমে হঠাৎ বিনা কারণে বাংলাদেশি হেলিকপ্টারের টহলকে ঘিরে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে চাপা উত্তেজনা ও ভীতির সঞ্চার হয়েছে। ত্রিপুরার সীমান্ত এলাকা হেলিকপ্টারের আনাগোনা বাংলাদেশ সরকারের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির প্রয়াস কিনা এবং তা নিয়ে রীতিমতো রাজ্যবাসীর মধ্যে ভয়ের আবহ সৃষ্টি হয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। আগরতলা শহরের আশেপাশে মশার উৎপাত। এবার এই মশার দমন কিভাবে করা যায়, কিভাবে তার উৎপাত বৃদ্ধির কারণ এবং প্রতিকারের উপায় এবং অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় ও সারোচ্মান দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা দেওয়া সহ পুর নিগমের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার উদ্দেশ্যে নিগমের কাউন্সিলরদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। অন্যান্য আলোচনার পাশাপাশি পৌর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। মেইন মিটিংয়ে এজেন্ডায় হচ্ছে প্রথমত স্মারক সম্মাননা প্রদান করার ক্ষেত্রে আমাদের আজকে ডেট ফিক্স করা হবে। আপনারা জানেন আমাদের আগরতলা পৌর নিগমতে প্রতি বছরই যারা আগরতলা শহরে 11টা ওয়ার্ডের মধ্যে যারা ভালো ভালো পুজো করেন বিভিন্ন বিষয়ের উপরে আমরা পুরস্কৃত করা হয়। এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করব, খুব সম্ভবত 30 ডিসেম্বরের আগে আমরা কোনো একটা ডেট ঠিক করে আজকে আমরা জানিয়ে দেবো কবে স্মারক সম্মাননা দেওয়া হবে।
এদিকে বন বিভাগের চরম গাফিলতির কারণে কিন্তু জনসাধারণকে, সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে। সেই গভীর রাতে বানরের উৎপাতে এলাকার বাসিন্দা শিখা রানী সাহার ঘরের সমস্ত জিনিসপত্র ও খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে। এমনকি এক বেলার খাওয়া পর্যন্ত ঘরে ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। সিপাহীজলা অভয়ারণ্যের পশুদের সঠিক পরিমাণে খাওয়া না দেওয়ার ফলেই খাদ্য সংস্থানের জন্যই জঙ্গলের পশুরা প্রতিদিনে আশপাশের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। কিছুদিন আগেও বিশ্রামগঞ্জ সহ এলাকার একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। তখনও এলাকাবাসী সিপাহীজলা অভয়ারণ্যের আধিকারিকদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন। জঙ্গলের পশুরা প্রতিদিন এভাবে বিশালগড় রাউতখোলা এলাকায় ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করার ফলে শিখা রানী সাহা অতিষ্ঠ হয়ে বন দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন। ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না, বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে। অত্যাচার আমার আর কিচ্ছু নাই, আজকে যে আমি রান্না করুম সেই ব্যবস্থাও নাই। বানরের অত্যাচারে আমরা অতৃষ্ট আছি। কি মনে হয় কি কারণে বানরে এই উপদ্রব চলছে আপনাদের এলাকায়? হয়তো বা সিপাহীজলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানে এটা হচ্ছে না, যার দরুন বাড়ি ঘরে এসে ওরা অত্যাচার করছে। একদিকে যেমন বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারীরা ঢুকছে, একের পর এক ধরা পড়ছে। আবার গতকালকেও ধরা পড়েছিল একজন নাইজেরিয়ান। ঠিক কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর সীমান্ত এলাকা দিয়েও বাংলাদেশ যাওয়ার পথে আরেকজন নাইজেরিয়ান ব্যক্তি ও মানব পাচারকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। পুলিশের হাতে আটক নাইজেরিয়ান ব্যক্তি ও মানব পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে মঙ্গলবার তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। বাংলাদেশের বর্তমান অস্থির পরিবেশে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযান থাকা সত্ত্বেও অন্যান্য বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। এছাড়া সীমান্ত পাচার বাণিজ্য ঠেকাতেও হিমশিম খেতে হচ্ছে সীমান্ত পুলিশকে। মধুপুরের সীমান্তবর্তী এলাকায় আটক ব্যক্তিদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে। বিরুদ্ধে নাইজেরিয়া টাউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটা হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের? ইন্ডিয়ান আমতলি থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাসে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চোখ রাখছি খেলার খবরে। ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট গন্ডাছড়ায় তৈরি হতে যাচ্ছে। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমা সাব ডিভিশন লেভেটার হোস্টেল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী মিনি স্টেডিয়ামের মাঠে মোট 7টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বলে জানা যায়। এই ফুটবল টুর্নামেন্টে মহিলাদের 3টি ও পুরুষদের 4টি টিম অংশগ্রহণ করে। প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচ দিয়ে আগামী 12ই ডিসেম্বর সেমিফাইনাল ও 14 ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। খেলাধুলার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নতির লক্ষ্যে এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর উপজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। আমাদের ফাইনাল এক্সাম হবে কিছুদিন পরে, তো আমরা আজকে সামিলত হয়েছে এই 3 দিন এই কার্যক্রমকে আয়োজন করেছে আমাদের
জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্ট বাংলার কাছে পরাজিত হলো ত্রিপুরা। স্টেডিয়ামে আয়োজিত 50 ওভারের ম্যাচে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। মৌচিতি দেবনাথের দুর্দান্ত 111 রানের দৌলতে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 224 রান করে ত্রিপুরা। জবাবে 48 উইকেট জয়ের জন্য প্রয়োজন করে বাংলা। পরাজিত 91 রান এবং বোলিংয়ে 1 উইকেট দখল করার কারণে ম্যাচের সেরা হয়েছেন বাংলার মিতা পাল। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা সবাই জানেন যে এনইসি যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে আমাদের। মানবাধিকার কমিশন হবে আমাদের। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে হবে বলে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমার কাছে মানবাধিকার কমিশন থেকে প্রচুর ফাইল আসে। মহিলা কমিশন নিয়েও আস্থা আছে মানুষের মধ্যে। আস্থা বজায় রাখতে হবে আমাদের বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন, এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান, অনেক ফাইন অনেককে করেন, তো রিকমেন্ডেশন করে পাঠান। তার একটা বিশাল অঙ্ক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখাচ্ছিলেন। এটাতে কিন্তু একটু ভয় থাকে, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন আছেন। মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয়। একটা কিন্তু জিনিস আছে যে না, মহিলা কমিশনে কথায় কথায় বুঝুক আর না বুঝুক মহিলা কমিশনে কিন্তু চলে যাব। তো এই যে বিষয়, এটাও খুব ভালো যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, যে আমার যে রাইটস সেটা যেহেতু কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে, তার জন্য হিউম্যান রাইটস কমিশন সেটা থাকা দরকার। কোর্ট আছে, তো এই বিষয়গুলো আমাদের যাতে আমাদের রাইটস গুলো ঠিকভাবে পালিত হয়, এটা আমাদের। 2024 সালের 1 জুলাই নতুন যে 3টি ফৌজদারি আইন লাগু করা হয়েছে তা মানবাধিকারকে রক্ষা করে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে 1 জুলাই 2024-এ যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটস স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে
সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা পাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমূল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয় এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। 1948 সালে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। 1950 সাল থেকে তা পালন করা শুরু হয় ভারতে। দেশের প্রতিটি রাজ্যে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য সর্বোচ্চ আদালতে নির্দেশ থাকলেও ত্রিপুরার মানবাধিকার কমিশন স্থাপিত হয় 2016 সালে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনায় শতপ্রণোদিত আলোচনা চলে এসেছে। রিপোর্ট নিউজ নাও। উত্তর পূর্ব পর্ষদ বা এনএসির বৈঠকে পৌরোহিত্য করতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আজ গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এসি প্রস্তুতি দেখতে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্ব পর্ষদের 72তম প্লেনারি সেশনে যোগ দিতে আগামী 20 ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এনএসি বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানেন যে এনএসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্লেনারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। কেন্দ্রীয় ডোনার মন্ত্রক থেকে প্রাপ্ত অর্থরাশির বিস্তারিত রিপোর্ট তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়নের স্বার্থে নতুন কিছু প্রস্তাব পেশ করা হবে বৈঠকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। From the donor ministry, so that will tell that what we have made, everything is okay. রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রতিক বাংলাদেশের সাথে ত্রিপুরার 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এর প্রায় কাঁটা তারের বেড়া। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এ রাজ্যের উন্মুক্ত সীমান্তর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবে ত্রিপুরা। উল্লেখ করা যেতে পারে আগরতলায় উত্তর পূর্ব পর্ষদের 72তম প্লেনারি সেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত আগস্ট মাসে, কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায় বিধ্বংসী বন্যার কারণে। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। রাজ্যে টিআইটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে কথাবার্তা। এছাড়া রাজ্যে একটি মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে আলোচনা। মঙ্গলবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটির নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য এবার টিআইটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চলছে আলোচনা। মঙ্গলবার টিআইটির নবনির্মিত প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেননা আমাদের এই টিআইটি ইউনিভার্সিটি হবে, এখানে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই এটা। এবং ইউ শুড টেক দ্য লিড, যেহেতু এটা আমাদের নিজেদের এনআইটি আছে, কিন্তু এটা হতেই পারে। আমরা নিশ্চয়ই আমরা কথাবার্তা বলবো। আমি এখানে উইমেন ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা ভাবনা করছি, উইমেন কলেজ, জেনারেল কলেজ, সেখানেও উইমেন ইউনিভার্সিটি। আমরা সদিচ্ছা যদি থাকে আর ভালো চিন্তা থাকে তো না হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে আগামী দিন, আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা নিশ্চয়ই করবো। আমরা রাজ্যের 19টি টিআইটির আধুনিকীকরণের জন্য
টাটা টেকনোলজির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক্ষেত্রে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী। এছাড়া টিআইটি থেকে প্রতি বছর 5,000 ছাত্রকে গ্রহণ করবে টাটা গোষ্ঠী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা টেকনোলজির সাথে আমরা মৌ করলাম। সেই মৌতে এই যে 19 আইটি আছে, আইটিআই মডার্নাইজ করবে। আগের যে মেকানিক্যাল সিস্টেমে সমস্ত ওইখানকার ট্রেনিং দেওয়া হতো, যে টেকনোলজি মেশিনারি সেগুলো বেরিয়ে চলে এসছে এখানে। 3D প্রিন্টিং থেকে আরম্ভ করে এভরিথিং মডার্নাইজ সমস্ত টেকনোলজি। ওনারা বলছেন যে আমরা প্রায় অ্যাবাউট 700 করোড় এখানে সেই অর্থ বিনিয়োগ করবেন। আমাদের ত্রিপুরা সরকারও আমরা করব। তাতে করে এখন যারা যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন সেখানে যাওয়ার ওদের ইচ্ছে হবে এবং 100% মৌয়ের সাথে লেখা আছে তাদেরকে অ্যাবজর্পশন তারা করবে। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বাইরেও তারা অ্যাবজর্ব করবে। কারিগরি শিক্ষার প্রসারে বর্তমানে রাজ্যে রয়েছে একটি ট্রিপল আইটি, রয়েছে ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউশন। এছাড়া স্টার্টআপের উপর প্রশিক্ষণের জন্য রয়েছে আইটি ভবন। ত্রিপুরাতে বর্তমানে শান্তি প্রতিস্থাপিত হওয়ার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্প্রতি মুম্বাই সফরের সময় আম্বানিদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুকেশ আম্বানি এবং তার পুত্রের সঙ্গে বৈঠক হয়েছে প্রায় 50 মিনিট। ত্রিপুরায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তারা নিজেরাই। এক্ষেত্রে ত্রিপুরাতে সামিল হবার আমন্ত্রণ জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার বাঁশ, আগর, পর্যটন, আইটি ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তারা প্রজেক্ট নিয়ে আসলে বেকার সমস্যার সমাধানে উপকৃত হবে রাজ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে ওনাদের ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, ওদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। ধর্মনগরে পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কার চালকের উপর কথিত নিগৃহের ঘটনা তার নাম জড়ানো তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। যে স্থানে এই ঘটনা সংঘটিত হয়েছে তা তাঁর বিধানসভা এলাকাতেই পড়ে না বলে জানিয়েছেন বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং সিপিআইএম থেকে আগত 90 বিজেপিরা তাঁর নাম কলঙ্কিত করার জন্য এই অপচেষ্টা করছে বলে নিউজ নাওকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানিয়েছেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিকে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। গত 7 ডিসেম্বর ধর্মনগরে বাগবাসা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পেট্রোল পরিবাহী ট্যাঙ্কারের শ্রমিক নিগৃহীত হবার কথিত ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেবার বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। যে স্থানে এই কথিত ঘটনা তা আমার বিধানসভা এলাকার মধ্যেই পড়ে না। সদ্য সমাপ্ত নির্বাচনগুলিতেও যারা কংগ্রেস এবং সিপিআইএম এর জন্য কাজ করেছে তারাই আমার নাম কলঙ্কিত করার এই অপচেষ্টা করেছে বলে মঙ্গলবার নিউজ নাওকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিশ্ববন্ধু সেন। শুনে নেব এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। প্রথমত আমি বলি আপনাকে যে তেলের ডিপোটা যেই জায়গায় সেটা হচ্ছে আমার বিধানসভার কেন্দ্রের বাইরে, পেট্রোপণ্য যেখান থেকে সাপ্লাই হয় এটা হচ্ছে 55 বাগবাসা কেন্দ্রের অধীনস্থ এলাকায়। অ্যাজ এ স্পিকার আমি নিজের কেন্দ্র ছাড়া অন্য কোথাও কোনোখানে গিয়ে আমি কিন্তু সাংগঠনিক কাজ ইন্টারফেয়ার করা আমি করতে পারি না এবং আমি করিও না, যেহেতু এটা অন্য শুধু নিজের বিধানসভা কেন্দ্রের নিজের যেখানে আমি সিট আমার যেখানে নিয়ে আমি ইন্টারফেয়ার করতে পারি। সুতরাং আমার মনে হয় ওই ডিপো এলাকাতে বাই রোডে যদি বাগবাসা যাই তাহলে ওই ডিপো তো হাতের বা পাশে পরে বাগবাসা যেতে গেলে কিন্তু নামিও না, জানি দেখিও না, মানে ডানে ভাই ফিরেও তাকাই না, তাও বাগবাসা বোধ এখন যাইনি বহুদিন ধরে। কিন্তু সুতরাং এখানে আমার নাম জড়ানোটা একেবারে অসমীচীন মনে করি এবং এটা সতলাম। তাছাড়া
কোন শ্রমিকের সাথে কি মারপিট হয়েছে, কি গোলমাল হয়েছে আমি জানবো কেমন করে? কারণ ওখানে তো যতটুকু শুনেছি পরে পুলিশ ছিল, প্রশাসন ছিল, তারাই তো সমস্ত টোটাল এভিডেন্স। দুটো গোষ্ঠীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকলে, হাতাহাতি হয়ে থাকলে এটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে। তার মাঝখানে আমাকে জ্বলানোর প্রয়োজন নেই, বুঝলাম না। আমার মনে হয় কোনো একটা ইচ্ছাকৃত ভাবে কোনো একটা ভিআইপির নাম জড়িয়ে দিলে যিনি জ্বলাবেন উনি হয়তো ভাববেন যে উনি একটু আপলিফমেন্ট পেলেন আরেকজনের নাম জড়িয়ে, ঠিক আছে কিনা? সুতরাং আমি এখানে যাই না, যাওয়ারও প্রশ্নই নেই, কোনো কোনো সম্ভাবনাই নেই। আমি নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত থাকি সাংগঠনিক ভাবে, এবং এটা নৈতিক ভাবেও এবং এটা সাংবিধানিক ভাবেও আমি অন্য কেন্দ্রে যেতে পারি না। আর এছাড়া বলে দিল যে আমার নাকি মাফিয়া গ্রুপ, আমার নামে মাফিয়া গ্রুপ। আমার কি থানায় কোনো এরকম কেস আছে আজ পর্যন্ত যে আমি এসে মাফিয়া, আমার হাতে তৈরি কোনো মস্তান এখানে মাস্তানি করেছে, গোলমাল পাকিয়েছে, ঝুট ঝামেলা পাকিয়েছে, আমি থানায় গেছি, আমার নামে কেস আছে, মামলা আছে, মকদ্দমা আছে? কিছু নেই। এখানে হচ্ছে মূল জিনিসটা পরে আমি শুনেছি যে এখানে অরিজিনাল যে বিএমএস এর গোষ্ঠীটা, এটা যারা তারা হচ্ছে কিন্তু 100% এন্টি সিপিএম। আর ওখানে এটা আমার শোনা, ওখানে যারা গোলমাল পাকাচ্ছে কিংবা যাদেরকে নিউ এন্ট্রি নেবার যে পসিবিলিটি তৈরি করেছিল, এরা হচ্ছে, আমি এদেরকে বাই নেম চিনি। সেদিন আপনাদের নিউজ চ্যানেলে ওদের নামও বলে দেওয়া হয়েছে, আপনাদের নিউজ চ্যানেলের নামটা বলেছে, আমি বলি এক এক করে। একজন হচ্ছে মিস্টার বিদেশ, একজন হচ্ছেন মিস্টার অনুপ, আরেকজন হচ্ছেন মিস্টার মৃণাল। তো ওরা এবার বিধানসভা নির্বাচনে সিপিএম এর পক্ষে হয়ে, কংগ্রেসের পক্ষে হয়ে কাজ করেছে। তাই অরিজিনাল যারা এন্টি লেফট, বাম বিরোধী যারা, তারা মেনে নিতে পারে না, মেনে নিতে পারেনি। তাই বোধহয় সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ফট করে বলে দিলেন যে একজন নাম বলে যে বিশ্ববন্ধু বাবু মাফিয়াগিরি করছেন, টাকা পয়সা কামাচ্ছেন। ইজ দেয়ার এনি প্রুফ? সেখানে কোনো প্রমাণ আছে কিছু? বলতে পারবেন? সুতরাং ফালতু কথা বলে অন্যের মান সম্মানকে নষ্ট করার, আঘাত দেওয়ার কোন রকম এখতিয়ার তো নেই, ঠিক আছে কিনা? এই গোটা ঘটনাটার কি প্রভাব পড়তে পারে উত্তর জেলার যে একেবারে হেড যেই জায়গাটা ধর্মনগর, এবং যেহেতু আপনার একটা নাম জড়িয়েছে নব্য বিজেপিতে আসা লোকেরা, যে আপনার কথাতে উঠে এসেছে বা আমাদের তদন্তাধীন যেই ঘটনাটা, গোটা ঘটনায় উঠে এসেছে, কি প্রভাব পড়তে পারে? দেখুন দিদিমণি, আপনার প্রশ্নটা খুব হাসি পাচ্ছে, কেন জানেন? এরা এই বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থীর পক্ষে, কংগ্রেস প্রার্থীর পক্ষে জোরদার কাজ চালিয়েছিল, এবং প্রত্যেকবার ইলেকশন আসলেই এইরকম কতগুলো গোষ্ঠী, যারা বলে এইবার বিশ্ববন্ধুরে ফালাই দিতেছে, এইবার আমরা সরকারে আইতাছে। সুতরাং মিথ্যা জিনিস নিয়ে কোন রকম কোন প্রভাব বিস্তৃত করা যায় না। এবং দেখুন, আমাদের তার অঙ্গ হিসাবে আমাদের ধর্মনগর সাংগঠনিক সমস্ত বিস্তার চলছে, কর্ম চলছে। প্রথমে আমাদের বুথ কমিটি গঠিত হয়েছে, বুথ প্রেসিডেন্ট গঠিত হলো, তারপরে বুথ কমিটি হয়ে গেল, এখন হচ্ছে মন্ডল সভাপতি। আমাদের এখানে কোনো ক্রাইসিস কিছু নেই, পলিটিক্যালি নেই, কিংবা আপনার কিছু জম্পেস করে খেলাধুলা চলছে, যেটা গতবার থেকে আমরা চালু করেছিলাম। প্রায় 40টা ইভেন্ট নিয়ে খেলছে, 8 থেকে 80 বছর বয়স্ক পুরুষ মহিলা মিলে আনন্দের হুল্লোড় বইছে। এই তো আজকে হচ্ছে 10ই ডিসেম্বর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুর আবক্ষ হবে সন্ধ্যে 5:30টায়। খেলা ধর্মনগর চলছে, ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা চলছে, খেলা ধর্মনগরের পার্ট হিসেবেই। আমাদের দুটো আপনার হল আছে,
টাউন হল, একটা হচ্ছে শতবার্ষিকী ভবন, একটা হচ্ছে অর্জন্ত স্মৃতি ভবন, দুটোতেই প্রতিদিন নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুলের যে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব কিংবা আনন্দ অনুষ্ঠান চলছে। প্রভাবটা পড়বে কেন? কারণ এখানে 100% ধর্মনগর শহর বিজেপির অনুকূলে এই চেষ্টা করে, কিছু হয়নি, কিছু হবে না, নিশ্চিত বিশ্বাস এবং ভরসা রাখুন, এবং জনগণেরও নিশ্চিত বিশ্বাস ভরসা আমাদের উপর আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার, নমস্কার। এদিকে ঘটনার মূল কুশীলব নব্য বিজেপি অসীম দত্তের আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতীয় মজদুর সংঘ। ধর্মনগরের 4 বিধায়ক উনি, ধর্মনগরের মানুষ ওনাকে একটা নামও দিয়েছেন, প্রাণপ্রিয় বিশ্ববন্ধু। ধর্মনগর উন্নয়নের জন্য ওনার কাছে সিপিএম কংগ্রেস কেউ উনি রাখেন না, যেই যায় সবসময় ওনাকে সাহায্য করবে, উনি সাহায্য করেন। কিন্তু আজকে ধর্মনগরবাসী গতদিন 7 তারিখ রাত্রিবেলা আমরা একজন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব, ওনার নাম অসীম দত্ত, উনি এসে একটা প্রেস মিডিয়ার মাধ্যমে ওনাকে আজে বাজে যা আবল সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে ধিক্কার জানাই। কারণ রাজ্যের রাষ্ট্রবাদী সংগঠন বিজেপিও বিএনএসও, কিন্তু একটা রাষ্ট্রবাদী সরকার থাকা সত্ত্বে উনি যদি কেন্দ্রীয় সেন্টার নেতৃত্ব হয়ে থাকেন, তাহলে উনি কিভাবে সম্ভব আমাদের অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধুর নামে আজে বাজে বলার? তো আমরা ধর্মনগরবাসী সেটার তীব্র নিন্দা জানাই এবং ভারতীয় মজদুর সংঘ তার তীব্র নিন্দা জানাই। ট্যাঙ্কার শ্রমিক নিগৃহের কথিত ঘটনাকে ব্যবহার করে স্বনামধন্য একজন জনপ্রতিনিধির নামকে কলুষিত করার সিপিআইএম এবং কংগ্রেসের এজেন্টদের এই অপচেষ্টার কারণে ক্ষোভে ফুঁসছেন ধর্মনগর এলাকার সাধারণ মানুষ, যেখানে পুলিশ এমনকি খাদ্য দপ্তর পর্যন্ত বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছে। সেখানে বেছে বেছে নির্বাচিত একজন জনপ্রতিনিধির নাম কলুষিত করে দলীয় নেতৃত্ব বা দলের নিষ্ঠাবান কর্মীদের মধ্যে কি বার্তা দিতে চাইছে নব্য বিজেপি তথা সিপিআইএম কংগ্রেসের পেটুয়া অসীম, বীরেশ, অনুপ, মৃণালরা তা বুঝে উঠতে পারছেন না ধর্মনগর এলাকার সাধারণ মানুষ। তবে ঘোলা জলে মাছ শিকারীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামী দিনে এর মূল্য দিতে হতে পারে গোটা দলকেই বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। নিউজ নাও। ত্রিপুরা রাজ্যে ভুল প্রতিশ্রুতি দিয়ে ভুল বুঝিয়ে তারপর এই শাসনে এসেছে বিজেপি সরকার। ত্রিপুরার মধ্যে অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে। বিজেপি সরকার প্রতারকদের সরকার। এইভাবেই কিন্তু অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যবাসীকে সরকার পরিবর্তনের ডাক দিতে হবে। মঙ্গলবার সিপিআই বিলোনিয়া মহকুমা সম্মেলনে এমনটাই উল্লেখ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রাজ্যে জিনিসপত্রের দাম বেআইনি মজুতদারি এবং কালোবাজারি বাড়ছে। গ্রামে গ্রামে কাজ ও খাদ্যে অভাব দেখা দিয়েছে বলে ওই দিন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে একত্রে লড়াইয়ের আহ্বানও রেখেছেন মানিক সরকার। মাঠে ফসল ফলাতে পারছেন না, বিদ্যুৎ নাই, সেচ নাই, পানীয় জলের মেশিন চলছে না, স্কুল মাস্টার নেই, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ পাচ্ছেন না, রাস্তায় গাড়িগুলো চলে না, কাঁধে করে আগের মতো 30-35 বছর আগে যেভাবে আনতে হতো সেভাবে ভাড়ে করে হাসপাতালে আনতে হচ্ছে। এগুলো তো সব মানুষের সমস্যা। এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা লড়াই না করে এই সরকারের দৃষ্টিতে যদি এগুলো নিয়ে গিয়ে চাপ সৃষ্টি না করে, তারা জানে না এই সমস্যাগুলি মনে করার কারণে চাপ সৃষ্টি করবে। স্বাস্থ্য দপ্তরে 161টি টেকনিক্যাল পদ নিয়োগের বার্তা দিলেন বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও স্বাস্থ্য দপ্তরে 241 জন এলডিসি ক্লার্কের পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শিল্প বাণিজ্য দপ্তরে গ্রুপ সি পদে 96 জনকে নিয়োগ করা হবে বলেও রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্পেশাল এক্সিকিউটিভদের বেতন আগে ধার্য ছিল 11,000 টাকা, এখন তা বেড়ে হবে 13,000 টাকা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
6,067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6,067 যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে ধার্য করা ছিল 11,000। আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে, খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা 13,000 করা হবে তাদের অনারেরিয়াম। বাঁশকুড়ুল এমন একটি খাদ্য যারা এবার বিজ্ঞানীরা বলছেন যে বাঁশকুড়ুল খেলে নাকি আপনি যদি ওজন বেড়ে থাকে তাহলে নাকি ওজন কমতে পারে সেই বাঁশকুড়ুল খেয়ে। এই নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন আমাদের নিউজ নাও পর্দায়, চলুন দেখে নিন। একটি নতুন গবেষণা অনুসারে ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী খাবার যা বাঁশকুড়ুলের গাঁজানো নির্যাস শারীরিক স্থূলতা কমাতে ব্যাপক কার্যকর বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বাঁশকুড়ুলের গাঁজানো এই বীজটি অ্যামিলি নামে পরিচিত, বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে। গবেষণায় বলা হয়েছে যে এটি মানবদেহে লিপিড জমা কমায় এবং ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন বাড়িয়ে দেয়। ফার্মেন্টেশন বা গাঁজানোর কৌশলগুলি মানব সভ্যতার মতোই পুরনো। প্রধানত খাদ্য সংরক্ষণ, পুষ্টির গুণমান উন্নত করতে এবং স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহৃত হয় এই পদ্ধতি বলে গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা। নির্যাসের গুণমানের স্বীকৃতি দিয়েছেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। ইন ভিট্রো সেল কালচারাল স্টাডির উপর ভিত্তি করে করা গবেষণায় মানবদেহে অন্তঃকোষীয় লিপিড জমা কমাতে পারে এমিলি বলে জানিয়েছে বিজ্ঞানীরা। গাঁজন করা বাঁশের নির্যাস সাদা এডিপোসাইটগুলিতে শক্তি ব্যয় বাড়িয়ে প্রভাবগুলির প্রতিশ্রুতি দেয় বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি ফুড ফ্রন্টিয়ার্স নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাটের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরটি কৈলাসহরে স্থানান্তরের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ এবং অফিসের কর্মীরা পর্যন্ত। গত 3 দশক পার করে কুমারঘাট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিস কুমারঘাটে বিমল সিংহ শপিং কমপ্লেক্সে মাসিক নির্দিষ্ট ভাড়ায় চলছিল। কুমারঘাট ফটিকরায় ও বেসাঞ্চল বিধানসভার জনগণের পরিষেবায় নিয়োজিত অফিসটি বর্তমানে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কুমারঘাট ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকায় 10 শতক সরকারি জায়গা এমনকি অফিস নির্মাণের টাকাও বরাদ্দ করা হয়েছিল সমাজ কল্যাণ দপ্তরের জন্য, কিন্তু বর্তমানে জায়গাটি খালি পড়ে আছে। বর্তমানে অফিসের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিদ্যাসাগর দেববর্মা। দপ্তরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও এলাকার জনগণের অসুবিধার কথা চিন্তা না করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিসটি ঠিক কী কারণে কুমারঘাট থেকে কৈলাসহরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে এলাকাবাসী ও দপ্তরের অন্যান্য কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ প্রশমিত হচ্ছে। কুমারঘাট থেকে কৈলাসহর স্থানান্তরের সিদ্ধান্তে আধিকারিকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন দপ্তরের কর্তব্যরত কর্মী। একদিকে আমরা তো সমস্যা আছেই, প্লাস 3টা বিধানসভা নিয়ে এটা মিডল স্ট্রাম মানে মিডল দিয়ে ধরতে গেলে কুমারঘাটটা, এদিকে কাঞ্চনপুর কিছু হয়েছে, এদিকে কুমারঘাট 50 বিধানসভা 82 মাইল, এদিকে কাঞ্চনবাড়ি ফটিকরায়, মোটামুটি 3টা বিধানসভা। মানুষের পক্ষে তো খুব কষ্ট হইবই, আর আমরা তো কইয়া লাভ। কুমারঘাট থেকে কৈলাসহর সমাজ কল্যাণ দপ্তরের অফিস স্থানান্তরের সিদ্ধান্তে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। এছাড়া দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তে পুনরায় বিবেচনা করারও দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। করোনা মহামারীকালীন দেশের 81 কোটি মানুষকে ফ্রি কিন্তু রেশন দেওয়া হয়েছিল। এখন কোভিড চলে গেছে, শান্ত হয়েছে, যে মহামারীটা ছিল শান্ত হয়েছে। এখনো
81 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু তুলছে সর্বোচ্চ আদালত ভারতবর্ষের। তারা কিন্তু কেন্দ্রের কাছে এই প্রশ্নই ছুড়ে দিলেন যে কেন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে না, কেন 81 কোটি মানুষকে, ক্ষমা করবেন, 81 কোটি মানুষকে ফ্রি রেশন এখনো দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন। সুরক্ষা আইনের অভাবী নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মহামারী পরিস্থিতি না থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন। লোকসভা ভোটের আগে এই বিষয়টিকে তাদের প্রচারেও সামিল করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের 81 কোটি জনগণকে বিনামূল্যে বা ভর্তুকি দেওয়া মূল্যে দেওয়া হচ্ছে রেশন। কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলল কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ বলে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। এর পরিবর্তে কাজের সুযোগ তৈরি এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে কোভিড মহামারী চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই শুনানির সময় এই মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আদালত জানতে চায় বর্তমানে কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। 81 কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন বলে সর্বোচ্চ আদালতকে জানান কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট। সংখ্যাটা শুনে বিস্মিত হন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহন। তার মানে শুধুমাত্র করদাতারাই বাদ পড়েছেন। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ? কেন আমরা তাদের কাজের কর্মসংস্থান এবং সক্ষমতা তৈরির চেষ্টা করছি না বলে মন্তব্য করলো দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার হলো পরিণীতা নারী উপমা, শুদ্ধ সোনায় সাজো জুয়েলার্স আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নবধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। 14 ডিসেম্বর আপনারা সবাই জানেন আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান হতে চলেছে। আর সেখানে কিন্তু পাস দেওয়া হবে, বুধবার থেকে শুরু হবে পাস ইস্যু। পাসের জন্য লাগবে না কোনো অর্থ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে 14 ডিসেম্বর বিকেল 4:30 থেকে 5টার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগে বসার সুযোগ থাকবে অনুষ্ঠানে। মঙ্গলবারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানে 50,000-এর বেশি দর্শক উপস্থিতির অনুমান কিন্তু করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যারা আগে আসবেন
তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবে। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএ যারা আছে, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক। মঙ্গলবার আনুমানিক 12:30 নাগাদ বাংলাদেশের একটি হেলিকপ্টার কিন্তু আকাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। দক্ষিণ জেলার সাবরুম সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি হেলিকপ্টারকে আকাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। সাবরুমের মৈত্রী সেতুর কাছাকাছি এলাকায় এসে হেলিকপ্টারটি পুনরায় বাংলাদেশে ফিরে যায় বলে জানিয়েছে এলাকার প্রত্যক্ষদর্শীরা। ত্রিপুরার সীমান্ত এলাকা সাবরুমে হঠাৎ বিনা কারণে বাংলাদেশি হেলিকপ্টারের টহলকে ঘিরে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে চাপা উত্তেজনা ও ভীতির সঞ্চার হয়েছে। ত্রিপুরার সীমান্ত এলাকা হেলিকপ্টারের আমাদের সরকারের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির প্রয়াস কিনা এবং তা নিয়ে রীতিমতো রাজ্যবাসীর মধ্যে ভয়ের আবহ সৃষ্টি হয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। আগরতলা শহরের আশেপাশে মশার উৎপাত। এবার এই মশার দমন কিভাবে করা যায়, কিভাবে তার উৎপাত বৃদ্ধির কারণ এবং প্রতিকারের উপায় এবং অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় ও শারদ সম্মান দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ বিষয়ের উপর আলোকপাত করার উদ্দেশ্যে নিগমের কাউন্সিলরদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। অন্যান্য আলোচনার পাশাপাশি পৌর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ডেট ফিক্স করা হবে। আপনারা জানেন আমাদের আগরতলা পৌর নিগমের ভিতরেই তাদের মধ্যে যারা ভালো ভালো কিছু করেন বিভিন্ন বিষয়ের উপরে আমরা পুরস্কৃত করা হয়, শারদ সম্মান প্রদর্শন করা। তো এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করবো। খুব সম্ভবত 30শে ডিসেম্বরের আগে আমরা কোনো একটা ডেট ঠিক করে আজকে আমরা জানিয়ে দেবো কবে শারদ সম্মান দেওয়া। এদিকে বন বিভাগের চরম গাফিলতির কারণে কিন্তু সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে। সেই চূড়ান্ত গাফিলতির খেসারত দিতে হচ্ছে বিশালগড় মানুষ। রাতে বানরের উৎপাতে এলাকার বাসিন্দা শিখা রানী সাহার ঘরের সমস্ত জিনিসপত্র ও খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে। এমনকি এক বেলার খাওয়া পর্যন্ত ঘরে ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। সিপাহীজলা অভয়ারণ্যের পশুদের সঠিক পরিমাণে খাওয়া না দেওয়ার ফলেই খাদ্য সংস্থানের জন্যই জঙ্গলের পশুরা প্রতিদিনে আশপাশের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। কিছু আগেও বিশ্রামগঞ্জ সহ অন্যান্য এলাকায় বেশ কয়েকটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল। তখনও এলাকাবাসী সিপাহীজলা অভয়ারণ্যের আধিকারিকদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন। জঙ্গলের পশুরা প্রতিদিন এভাবে বিশালগড় রাউতখোলা এলাকায় ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করার ফলে শিখা রানী সাহা অতিষ্ঠ হয়ে বন দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন। ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না, বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে। অত্যাচার আমার আর কিচ্ছু নাই। আজকে যে আমি রান্না করুম সেই বানরের অত্যাচারে আমরা অতৃষ্ট আছি। কি মনে হয় কি কারণে বানরে এই উপদ্রব চলছে আপনাদের এলাকায়? হয়তো বা সিপাহীজলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানে এটা হচ্ছে না, যার দরুন বাড়ি ঘরে এসে ওরা অত্যাচার করছে। একদিকে যেমন বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারীরা ঢুকছে, একের পর এক ধরা পড়ছে। আবার গতকালকেও ধরা পড়েছিল একজন নাইজেরিয়ান। ঠিক কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মধুপুর সীমান্ত এলাকা দিয়েও বাংলাদেশ যাওয়ার পথে আরেকজন নাইজেরিয়ান ব্যক্তি ও একজন ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। পুলিশের হাতে আটক নাইজেরিয়ান ব্যক্তি ও মানব পাচারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে মঙ্গলবার তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। বাংলাদেশের বর্তমান অস্থির পরিবেশে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী পুলিশ ও
ও বিএসএফ এর যৌথ অভিযান থাকা সত্ত্বেও অন্যান্য বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। এছাড়া সীমান্ত পাচার বাণিজ্য ঠেকাতেও হিমশিম খেতে হচ্ছে সীমান্ত পুলিশকে। মধুপুরের সীমান্তবর্তী এলাকায় আটক ব্যক্তিদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে। নাইজেরিয়ার টাউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের ওই নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আর একজনের টাউটটা হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের? ইন্ডিয়ান টাউট আমতলি থাকে এখন। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো ও তো বর্ডার পাসে যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। চোখ রাখছি খেলার খবরে। ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট গন্ডাছড়ায় তৈরি হতে যাচ্ছে। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমা সাব ডিভিশন লেভেল ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী মিনি স্টেডিয়ামের মাঠে মোট 7টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বলে জানা যায়। এই ফুটবল টুর্নামেন্টে মহিলাদের 3টি ও পুরুষদের 4টি টিম অংশগ্রহণ করে। প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচে এদিন জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী ছাত্রনিবাস বনাম কবিগুরু দ্বাদশ শ্রেণী ছাত্রনিবাসের মধ্যে খেলা হয়।